সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা দেখার চেষ্টা করব যে বাংলাদেশের সমাজবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে যে আলোচনার বিষয়টা আছে, অধ্যায়ের নাম জনসংখ্যা ও জাতিতত্ত্ব। সেখানে আমরা দেখার চেষ্টা করব যে গ্রাম থেকে শহরে মানুষ কেন স্থানান্তর গমন করছে এবং এর কি ফলাফল হচ্ছে। আমরা আগের ক্লাসে দেখানোর চেষ্টা করেছি যে আসলে স্থানান্তর গমন বা মাইগ্রেশন বলতে আমরা কি বুঝি। সেখানে বেসিক কিছু কথাবার্তা আলোচনা করার চেষ্টা করেছি আমরা, যেটার লিংক আমরা আজকের ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমরা দিয়ে রাখবো। আর অবশ্যই আমাদের এই কনসেপ্টটা জানতে হলে, ভালো করে বুঝতে হলে তোমরা পুরো ভিডিওটা দেখা শেষ করবে এবং অবশ্যই লাইক বা কমেন্ট এবং তোমাদের কোনো বিষয়ে যদি তোমরা আরো কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানালে আমরা চেষ্টা করব সেই বিষয়ের উপরে ক্লাস তৈরি করার। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা যদি ভালো লাগে এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও সবার আগে তোমরা পেতে পারো। তা চলো আমরা দেখে নেই যে গ্রাম থেকে শহরে স্থানান্তর গমনের কারণ এবং এর ফলাফল নিয়ে আমরা আলোচনা করি। তো আমরা আজকের ক্লাস শেষে জানতে পারবো বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তর গমনের কারণ সমূহ, এগুলো আমরা বিশ্লেষণ করতে পারবো। প্রথমে আমরা একটু দেখি স্থানান্তর গমনের কারণ কি। প্রথম কারণটা আমরা দেখছি দারিদ্রতা, অর্থাৎ বাংলাদেশ দরিদ্র প্রবণ দেশ হওয়ার কারণে আমাদের এখানে দারিদ্রতার হার অনেক বেশি। আমেরিকাও কিন্তু দারিদ্রতার হার আছে, কিন্তু সে তুলনায় আমাদের দেশে কিন্তু দারিদ্রতার হার অনেক বেশি। যদি আমরা আস্তে আস্তে ভালো প্রোগ্রেস করছি, আমাদের মাথাপিছু আয় বাড়ছে, মানুষের ইনকাম বাড়ছে, তারপরেও কিন্তু আমাদের এখানে দারিদ্রতার হার যথেষ্ট বেশি। আর এই দরিদ্র মানুষগুলোর বেশিরভাগ কিন্তু বসবাস করছে গ্রামে, যেখানে তাদের কাজের সুযোগ সীমিত। আর তাছাড়া আমরা দেখি যে আসলে বছরে পুরোটা সময় কিন্তু তারা আসলে কাজের সুযোগটা ওইভাবে পান না, তাই তারা বাধ্য হয়ে কাজের সুযোগের সন্ধানে শহরের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করেন। এটা একটা বড় কারণ আমরা দেখতে পাই যে মানুষ গ্রাম থেকে কেন শহরে আসছে। এরপরের কারণ যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে জনসংখ্যা বৃদ্ধি। বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশ একটা জনবহুল দেশ। এখানে বিভিন্ন কারণে জনসংখ্যাটা বৃদ্ধি পায়। তার প্রধান যদি আমরা কারণগুলো দেখি তাহলে নিরক্ষরতা, জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে আমাদের অসচেতনতা, অজ্ঞতা, ধর্মীয় কিছু অপব্যাখ্যা আছে যেটা মানুষের ভিতরে কাজ করে। কখনো কখনো বলতে শোনা যায় যে মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি। এরকম কিছু চিন্তা চেতনার কারণে এবং কিছু কুসংস্কার আছে, এগুলোর ফলে গ্রামে এই জনসংখ্যা বৃদ্ধির হারটা অনেক। এবং একটা মজার বিষয় দেখো যে আমাদের দেশে কিন্তু আমরা জনসংখ্যার এই বৃদ্ধিটাকে আমরা বা এই অধিক জনসংখ্যাটাকে কিন্তু আমরা অভিশাপ মনে করছি, আশীর্বাদ না ভেবে। কারণ কি, যে আমরা এই জনসংখ্যাটাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারছি না। চীনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় যে তারা 150 কোটিরও বেশি সেখানে মানুষ, কিন্তু তারা তাদের অধিক জনসংখ্যাটাকে কিন্তু বোঝা মনে করে না। তারা তাদের জনসংখ্যাটাকে আশীর্বাদ হিসেবে মনে করে এবং এর পিছনের কারণ হলো তারা এই জনসংখ্যাটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারছে। তো যাই হোক, আমাদের এই গ্রামে জনসংখ্যা বৃদ্ধির হারটা ব্যাপক এবং এখানে সন্তান সংখ্যা, মানে কিছু কুসংস্কার আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে তার যদি সন্তান সংখ্যা বেশি হয় তাহলে তার কৃষিকাজে সহায়ক হবে। এবং মধ্যবিত্ত শ্রেণী বা ধনাঢ্যরা ভাবে যে আমার সন্তান সংখ্যা বেশি হলে, বিশেষ করে ছেলে সন্তান হলে, আমার লাঠি ধরার লোকের পরিমাণ বেশি হবে, অর্থাৎ আমার মানে প্রোটেকশনের জন্য লোক বেশি হবে, আমার পক্ষে লোকবল বেশি থাকবে। এই সকল চিন্তা ভাবনার কারণে মানুষ, গ্রামের মানুষ আছে যারা এই অধিক জনসংখ্যার ব্যাপারে নেগেটিভ বিষয়গুলো অতটা জানে না। কিন্তু এই কনসেপ্ট গুলো তাদের মাথায় কাজ করে বিধায় সেখানে জনসংখ্যা বৃদ্ধি পায়। আর এই সকল কারণে দেখা যাচ্ছে যে গ্রামে প্রয়োজনের তুলনায়
কাজের সুযোগের অপ্রতুলতা সহ নানাবিধ কারণে গ্রামের মানুষ শহরমুখী হচ্ছে। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই তুলনায় তাদের কাজের সুযোগের সীমাবদ্ধতা, ওইভাবে কাজের সুযোগ তেমন একটা হয় না, যার ফলশ্রুতিতে তাদেরকে শহরে যেতে হয়। এরপরের কারণ যদি আমরা দেখি, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। আমরা দেখি যে গ্রামে কিন্তু আসলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ওইভাবে পরিমাণ খুব কম বা নেই বললেই চলে। বিশেষ করে এইচএসসি পরীক্ষার পরে কিন্তু আর ওইভাবে গ্রামে পড়ালেখার সুযোগ থাকে না। তখন বাধ্য হয়ে স্নাতক বা আমরা যেটা মানে স্নাতক সম্মান, এই অনার্স পর্যায়ে পড়ার মতো শিক্ষা প্রতিষ্ঠান গ্রামে থাকে না বিধায় তখন বাধ্য হয়ে আমাদেরকে শহরে আসতে হয় উচ্চশিক্ষা গ্রহণের জন্য। যেমন আমি হচ্ছে এর বাস্তব উদাহরণ, যে আমি যখন এইচএসসি শেষ করি তখন কোচিং করার জন্য খুলনা আসি গ্রাম থেকে। এসে এখানে অনার্স ভর্তি হই, অ্যাডমিশনের পরে খুলনা বিশ্ববিদ্যালয়ে, তারপরে সেখান থেকে পড়ালেখা শেষ করে আবার খুলনাতে কর্মসংস্থান। এই যে আমি এখন শহরে আমাকে থাকতে হচ্ছে, খুলনা শহর। তো এইভাবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বা তোমরা যারা অনার্স লেভেলে যারা পড়ছো, অনেকে হয়তো বা গ্রাম থেকে শহরে আসছো এই অনার্স পড়ার জন্য। আবার কেউ কেউ এসএসসি পাশের পরেও আসতে চায় যে শহরে একটা ভালো সরকারি প্রতিষ্ঠানে আমার সন্তানকে যদি পড়াতে পারি। তো এরকম বিভিন্ন ভাবে উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগের কথা চিন্তা করে অনেক তরুণকে, অনেক শিক্ষার্থীকে শহরে আসতে হয়। এরপরে আমরা দেখছি ব্যবসা বাণিজ্যের প্রসার। যারা মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণীর, বিশেষ করে যারা ব্যবসায়, তারা ভাবে ব্যবসা প্রসারের জন্য শহরই উপযুক্ত স্থান, এজন্য তারা শহরকে বেছে নেয়। কারণ কি, শহরে মানে কাজের মানে কাস্টমার বেশি, সেখানে বিক্রি হবে বেশি। গ্রামের তুলনায় গ্রামে দেখা যাচ্ছে যে কাস্টমার তুলনামূলকভাবে কম, আবার দেখা যাচ্ছে যে সেখানে হয়তো বাকি বেশি দেওয়া লাগে। আবার সেখানে হয়তো বা উচ্চবিত্ত পর্যায়ের কাস্টমার বা মধ্যবিত্ত পর্যায়ের কাস্টমার একটু তুলনামূলকভাবে কম। এই জন্য তাছাড়া উন্নত যোগাযোগ ব্যবস্থা, আহ মানে চাহিদা, এগুলোকে চিন্তা ভাবনা করে মানুষ শহরে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করে নেয়। এবং সেখানেই তারা ভাবে যে তাদের ইনভেস্ট সহ ভালো মুনাফা তারা পাবেন, সেই সম্ভাবনা থাকে গ্রামের তুলনায় বেশি। যার ফলশ্রুতিতে এই সকল ব্যবসায়ী সম্প্রদায়, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত শ্রেণী, তারা গ্রাম ছেড়ে শহরের দিকে ধাবিত হয় তাদের ব্যবসায়িক পারপাস সলভ করার জন্য। এছাড়া শিল্পায়ন, শিল্পায়ন এবং নগরায়ন এটা একই সূত্রে গাঁথা। কখনো কখনো আমরা দেখি যে শিল্প কলকারখানাকে কেন্দ্র করে নগর গড়ে উঠছে। যেমন খুলনা, আমাদের খুলনাতে আগে অনেকগুলো জুট মিল ছিল, দাদামাস ফ্যাক্টরি ছিল, তারপর নিউজ প্রিন্ট কারখানা ছিল। এগুলোকে কেন্দ্র করে মানুষের কর্মচঞ্চলতা বৃদ্ধি পায় এবং ক্রমান্বয়ে এটা জেলা শহর থেকে বিভাগীয় শহরে রূপান্তরিত হয়। যদি এখনো জেলা শহরের মর্যাদায় আছে, কিন্তু এটা বিভাগীয় শহর রূপান্তরিত হয় এই সকল কারণে। আবার আমরা দেখতে পাই ঢাকার আশেপাশে গাজীপুর এবং নারায়ণগঞ্জ, এই দুই জায়গা কিন্তু শিল্প কলকারখানা, একটা সিম্পল জেলা শহর ছিল, কিন্তু শিল্প কলকারখানার আহ, ভালো মানে শিল্প কলকারখানা নতুন নতুন প্রতিষ্ঠিত হয় এই জায়গাগুলো। কারণ ঢাকায় যে সকল শিল্পোদ্যোক্তা বসবাস করে, তারা ভাবে যে ঢাকার আশেপাশে তারা কোনো জায়গায় তাদের শিল্প কলকারখানা গড়ে তুলবে, যাতে মানে তারা সহজে দিনের দিন অফিস করে আবার ঢাকায় ফিরতে পারে। আবার দেখা যাচ্ছে যে বিদেশি যে সকল ক্রেতা আসে, তাদেরকে যাতে আহ, ঢাকার মানে উচ্চ মানে কি বললি আমরা, 3 তারকা বা 5 তারকা হোটেলে রেখে তাদেরকে আবার দিনের দিন তাদের মানে ইন্ডাস্ট্রি গুলো দেখিয়ে তারা ফিরতে পারে। এই সকল বিভিন্ন চিন্তা ভাবনা করে তারা কিন্তু শিল্প কলকারখানা কিন্তু ওখানে গড়ে উঠছে। তো এখানে কিন্তু আবার ওই নগরায়ন এবং তারপরে যে সেখানে কেন্দ্র করে শিল্পায়ন হয়েছে। তো এই যে নগরগুলোতে বা শিল্প কলকারখানাগুলোতে যেহেতু কাজের সুযোগ, এই জন্য ওই শিল্পায়নকে কেন্দ্র করে যে কাজের সুযোগগুলো সৃষ্টি হচ্ছে, সেগুলো যেহেতু শহর কেন্দ্রিক,
এই জন্য গ্রামের মানুষ ওই কর্মসংস্থানের সুযোগের কথা চিন্তা করে তারা ভাবে যে না, আমি সেখানে যাই তাহলে আমি সেখানে একটা ভালো কাজ পাবো। এবং অনেক গ্রাম থেকে আমরা দেখি যে হয়তোবা অল্প শিক্ষা গ্রহণ করেছে, হয়তো ক্লাস 8, 9 বা 10 বা এসএসসি শেষ করে, এইচএসসি শেষ করে আর উচ্চশিক্ষার দিকে না যেয়ে তারা এই গার্মেন্টস এর কাজের জন্য চলে যায়। আহ, সেখানে তারা বিভিন্ন পজিশনে কাজের সুযোগ পায়। এছাড়া আর কি আছে, উন্নত চিকিৎসার সুবিধা। এটা আমরা বলার অপেক্ষা রাখে না যে আসলে উপজেলা পর্যায় পর্যন্ত যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকে, তাছাড়া আর কিন্তু গ্রাম পর্যায়ে ওইভাবে আহ, স্বাস্থ্য সেবার তেমন সুযোগ থাকে না। হয়তো বা কমিউনিটি ক্লিনিক আছে, কিন্তু সেখানে কিন্তু ভালো ডাক্তার আমরা পাই না। মানে যেহেতু কমিউনিটি ক্লিনিকে আসলে একজন এমবিবিএস ডাক্তার দেয়া হয় না। আহ, এবং আমরা অনেক সময় দেখি যে উন্নত চিকিৎসা সেবার জন্য অবশ্যই আমাদেরকে হয় জেলা শহরে আসতে হয় বা বিভাগীয় শহরে আসতে হয়। তাই অনেকেই চান যে তাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য যাদের হয়তো বা অসুস্থ, নিয়মিত ডাক্তারের কাছে নেওয়া লাগে, তখন তারা চেষ্টা করে যে তাদের এই উম, সদস্যদেরকে নিয়ে শহরে থাকে, যাতে মোটামুটি চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়, ঘন ঘন দরকার হলে তাদের ভালো ভালো ডাক্তারের কাছে নেওয়া যেতে পারে। এই সকল চিকিৎসা সুবিধার কথা চিন্তা করে অনেকেই কিন্তু শহরে চলে আসে। এরপরে হচ্ছে যে পারিবারিক একটা চাপ থাকে, যে অনেক সময় দেখা যাচ্ছে যে সন্তানের লেখাপড়া শিখে শহরে কর্মসংস্থানের সুযোগ হয়েছে, এবং তাদের যে বৃদ্ধ মা বাবা, তাদের তারা হয়তো বা গ্রামে থাকেন, তখন ওই মা বাবাকে দেখাশোনা করার মতো গ্রামে হয়তো বা ওই লোক পাওয়া যায় না, তার ফলশ্রুতিতে তারা চায় তাদের মা বাবাকে শহরে নিয়ে আসতে। আবার অন্যদিকে যদিও মা বাবা তাদের স্মৃতি বিজড়িত ওই গ্রামের বাড়িগুলো ছেড়ে শহরে আসতে চান না, কিন্তু পরিস্থিতির কারণে অনেক সময় বাধ্য হন। আবার অনেক সময় আমরা দেখি যে যে সকল চাকরিজীবী তাদের শেষ কর্মস্থল হয়েছে শহরে, বা হয়তো প্রমোশন পেয়ে তাদের উপজেলা পর্যায় থেকে জেলা শহর বা বিভাগীয় শহর, এমনকি রাজধানী শহরে তাদের পোস্টিং শেষের দিকে ছিল হয়তো বা অনেক বছর, তখন তারা চিন্তা করে যে না, আমি তো এই শহরে এত বছর আছি, বা আমার এখানে এখন ফ্যামিলি সেট আপ হয়ে গেছে, সন্তানদের পড়ালেখা বা বিভিন্ন কনসিডার করে তারা অবসরের পরেও আর ওই গ্রামে আর ওইভাবে তারা ফিরে যেতে পারেন না বা চান না, তখন তারা ওই শহরে মানে সেটেল হয়ে যান। এইভাবে কিছু পারিবারিক চাপের কারণেও কিন্তু আমরা দেখি মানুষ শহরমুখী হচ্ছে। শহরের চাকচিক্য, আধুনিক জীবন, এটা তো অবশ্যই আমাদের মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদেরকে খুব টানে, যে শহরের যে চাকচিক্য, আধুনিক জীবনযাপন, একটু গর্জিয়াস লাইফ লিড করা, একটু বিলাসবহুল জীবনযাপন করা, যে সেখানে হাতের মুঠোয় সব সুযোগ সুবিধা, একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা, ছবি তুলে একটু ফেসবুকে দেওয়া, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, হ্যাং আউট হওয়া, এরকম বা নাগরিক যে সুযোগ সুবিধাগুলো, সেটা গ্রামের তুলনায় শহরে বেশি। যার ফলশ্রুতিতে এখানে মানুষ একটু থাকতে চায়, যে একটু উচ্চ ভবনে থাকবে, একটু ভালো ফ্ল্যাটে থাকবে। আহ, আবার শহরে আমরা দেখি যে আহ, মানে কারেন্টের কোনো সমস্যা হয় না, গ্রামে যেমন হয়তো বা একটু ঝড় হলে, বৃষ্টি হলে হয়তো কারেন্ট থাকে না। আবার ওখানে হয়তো ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা কম। এরকম বিভিন্ন বিষয় চিন্তা করে যারা একটু মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পর্যায়ে, তারা একটু শহরের এই চাকচিক্যপূর্ণ আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হওয়ার জন্য তারা গ্রাম ছেড়ে শহরে চলে আসতে চায়। এছাড়া আরেকটা বড় কারণ আমরা দেখি যে প্রাকৃতিক দুর্যোগ, যে আমাদের যে উপকূলবর্তী বা দুর্যোগ প্রবণ যে এলাকাগুলো আছে, সে সকল দুর্যোগ প্রবণ এলাকার মানুষরা প্রতিনিয়ত বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হন। সেই দুর্যোগগুলো তাদের জীবনের স্বাভাবিক জীবনযাত্রাকে যখন ব্যাহত করে দেয়, বিশেষ করে তাদের কৃষি জমি হয়তো বা কৃষি জমি প্লাবিত হয়ে কৃষি জমির ফসল নষ্ট হয়ে গেছে, বা হয়তো বা মাছের ঘের আছে, সেই মাছের ঘের গুলো পানিতে তলিয়ে গেছে, বা তাদের ঘরবাড়ি যে ভেঙে নদী ভাঙনের কারণে সব নদীতে বিলীন হয়ে গেছে। এরকম বিভিন্ন কারণে যখন মানুষ নিঃস্ব হয়ে যায়, তখন তারা ভাবে যে অল্প যতটুকু সহায় সম্বল আছে বা নেই, তখন তারা শহরের দিকে
ছুটতে থাকেন। এটা তারা উপায়ান্তর না পেয়ে এই জায়গাগুলো ছেড়ে চলে যেতে বাধ্য হন। যেটা আমরা দেখেছি ২০০৭ সালের সিডর, ২০০৯ সালের আ আয়লা, এরকম বড়, বড় যে দুর্যোগগুলো আমাদের সময়ে কয়েক বছরের মধ্যে আমরা দেখেছি, সেই সময় তার পরবর্তীতে মানুষ কিন্তু তাদের এলাকা ছেড়ে কাছাকাছি উপজেলা হেডকোয়ার্টার বা জেলা শহর বা বিভাগীয় শহরে চলে আসছে। কারণ কি বিশেষ করে সিডারের সময় আমরা দেখেছি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাগেরহাটের শরণখোলা। সেখান থেকে মানুষ হয় বাগেরহাটে এসছে নয় খুলনায়। অন্যদিকে আমরা দেখেছি ২০০৯ সালের যে আয়লা হলো তার পরবর্তীতে ক্ষতিগ্রস্ত যে উপজেলাগুলো যেমন খুলনার কয়রা, তারপরে হচ্ছে যে সাতক্ষীরার শ্যামনগর, তারা কিন্তু তাদের পার্শ্ববর্তী জেলা শহরে আসছে অথবা খুলনা বিভাগীয় শহরে তারা আশ্রয় নিয়েছে এসে। যাতে তারা আ একটু ভালোভাবে থাকতে পারে। কারণ কি প্রাকৃতিক দুর্যোগে তারা নিঃস্ব হয়ে গিয়েছিল প্রায়। নিরাপত্তাহীনতাও একটা বড় কারণ। গ্রামে কখনো, কখনো আমরা ওই যে ভিলেজ পলিটিক্স বলে থাকি। সেই ভিলেজ পলিটিক্স বা অপরাজনীতির শিকার হয়ে অনেকে গ্রামে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। যে অনেক সময় কখনো, কখনো তারা ওই যে উম আ বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীরা এই নিরাপত্তাহীনতাটায় বেশি ভোগেন। যে গ্রামে দেখা যাচ্ছে যে আ ওই অথবা ওই কিছু পাতি নেতা তারা এত পাওয়ারফুল হয়ে যায় যে তাদের কারণে অন্যরা স্বাভাবিক জীবনযাপন ঠিকমতো করতে পারে না। এবং সম্পদশালী যারা একটু আছে তারা প্রতিনিয়ত হয়তোবা চুরি ডাকাতির শিকার হচ্ছে। তখন তারা ভাবে যে গ্রামকে আর নিরাপদ ভাবতে পারে না হয়তোবা তাদের মাছের ঘেরে হয়তোবা রাত্রে চুরি হয়ে যাচ্ছে। বাগদা চিংড়ি বা গলদা চিংড়ি তারা মানে আ রাত্রে চুরি হচ্ছে বা তাদের বাড়িতে ডাকাতি হচ্ছে। যেমন আমাদের গ্রামের বাড়িতে কিন্তু আমরা আ উম দাদা-দাদির কাছে বা মা-বাবার কাছে শোনা যে ৪-৫ বার ডাকাতি হয়েছিল। এবং আমি যখন ক্লাস 8 এ পড়ি তখন কিন্তু আমরাও একবার মানে ফেস করছি তখন। তো এই যে ঘটনাগুলো যখন ঘটে তখন কিন্তু আসলে অনেকটাই আমরা আ বাধ্য হই যে ২য় বার ভাবতে যে আসলে এই গ্রামে কি আর থাকবো কিনা? তো এরকম বিভিন্নভাবে আ আমরা যখন নিরাপত্তাহীনতায় ভুগি তখন কিন্তু আমরা এই গ্রাম ছাড়তে আ চিন্তা করি যে, "না, আমি তো এখানে আর সিকিউর ফিল করছি না। তাহলে আমাকে এখন অন্যত্র যেতে হবে যেখানে আমরা নিরাপদ বোধ করতে পারি।" এরকম এই কারণগুলো আমরা দেখার চেষ্টা করলাম। এবার আমরা একটু দেখব যে প্রভাব। তো ১ম এ আমরা একটু দেখি যে গ্রামে কি প্রভাব পড়ে এই আমাদের স্থানান্তর গমনের ফলে। গ্রামে কিন্তু একদিক দিয়ে উন্নয়ন হয়। যে যখন ওই গ্রামে তার শেকড় থাকে, তখন সে চায় যে বিশেষ করে যদি সে সরকারি কোনো পর্যায়ের কর্মকর্তা হন, তখন তিনি চান যে গ্রামে কিছু উন্নয়নমূলক কাজ যাতে হয় বা একজন এমপি তার গ্রামের বাড়িতে সে কিন্তু চেষ্টা করেন তার এলাকার কিছু উন্নয়ন ঘটাতে। যাতে ওই গ্রামের মানুষগুলো একটু ভালো থাকতে পারেন বা তাদের আত্মীয়স্বজনদের জন্য যে উপার্জিত টাকা পাঠাচ্ছেন গ্রামে সেখানে ঘরবাড়িগুলো উন্নত করছেন বা কেউ মা-বাবার নামে দাতব্য চিকিৎসালয় স্থাপন করছেন। আ স্কুল, কলেজ এগুলো নানাবিধ শিক্ষা প্রতিষ্ঠানও তারা কিন্তু গড়ে তোলেন যেগুলো গ্রামের উন্নয়নে ভূমিকা রাখে। যেমন আমরা দেখি যে আ আমাদের গ্রাম পর্যায়ে যে বা শহরেও মেক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এরকম ব্যক্তিগত উদ্যোগে কিন্তু আ গড়ে উঠেছিল। পরবর্তীতে এসে হয়তোবা কিছু, কিছু প্রতিষ্ঠান সরকারি হয়েছে, কিছু, কিছু প্রতিষ্ঠান এখনো এমপিও ভুক্ত আছে, আবার অনেকগুলো এমপিও ভুক্ত হয়নি। যেমন আমরা যদি খুলনায় দেখি তাহলে যে সরকারি যে কলেজগুলো আছে সেগুলো কিন্তু সবই যেমন সিটি কলেজ, সুন্দরবন কলেজ এর দুটো কিন্তু প্রায় সম্ভবত ১৯৯১ সালের দিকে আ মরহুম এরশাদ যখন খুলনা এসেছিলেন তখন তিনি সরকারি করে গিয়েছিলেন। খুলনা সরকারি মহিলা কলেজ এটা বোধহয় সম্ভবত ১৯৬৪ সালে সরকারি হয়। এর আগে বেসরকারি ছিল। বিএল কলেজও ঠিক একইভাবে। তো এরকম আমরা গ্রামেও কিন্তু দেখি যে এরকম অনেক শিক্ষা প্রতিষ্ঠান মানুষ গড়ে তুলছিল যেখান থেকে আমরা আ অন্তত শিক্ষার সুযোগগুলো আমরা বিশেষ করে প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের কথা আমরা বেশি দেখি। কলেজও কিছু, কিছু হচ্ছে এখন। দেখা যাচ্ছে একটা উপজেলা পর্যায়ে এখন হয়তোবা
2-3টা করে কলেজ আমরা দেখি, যেটা আগে হয়তো বা 30-40 বছর আগে ছিল না। তো এরকম এইভাবে আমরা ক্রমান্বয়ে শুধু যে শিক্ষা প্রতিষ্ঠান, এরকম অনেক প্রতিষ্ঠান মানুষ গড়ে তুলছে। যেমন সেদিন ইউটিউবে দেখলাম যশোরে এক ওরকম প্রত্যন্ত গ্রামে একজন মোটামুটি ধনাঢ্যশালী ব্যক্তি তারা মানে ইয়ে করে তুলছেন যে বৃদ্ধ নিবাস বা বৃদ্ধাশ্রম প্লাস আ শিশু যারা অনাথ এতিম তাদের জন্য সেখানে সুযোগ সুবিধা। তো এরকম ভাবেও তারা কিন্তু তাদের জীবনের শেষ বয়সে এসে তারা তাদের যে উপার্জনগুলো সেগুলো দিয়ে মানুষের জন্য কিছু করার চেষ্টা করছেন। তো এরকম ভাবে আমরা অনেক ভালো, ভালো উদাহরণ দেখতে পাই, যেগুলো আ মানুষ তাদের ব্যক্তিগত মানে অভিজ্ঞতা থেকে, তাদের আ অর্থ উপার্জন থেকে তারা সমাজের জন্য কিছু করতে চায়। এরকম অনেক হচ্ছে। তারপর হচ্ছে যে পরিবার কাঠামোয় যে পরিবর্তনটা হচ্ছে। আগে গ্রামের মানুষ বিশেষ করে আমরা দেখতাম যে গ্রামে হচ্ছে যে যৌথ পরিবার থাকতো। কিন্তু যে এখন এই বিষয়টা তেমন একটা থাকে না। এখন দেখা যাচ্ছে যে যারা পড়ালেখা শিখছে বা পড়ালেখা ছাড়াও যারা শহরে থাকছে, তারা দেখা যাচ্ছে যে কাজ করছে এখানে, আর গ্রামে হয়তোবা তাদের আ মা-বাবা আছে। উম আবার কেউ হয়তোবা তাদের স্ত্রীদেরকেও মা-বাবার সাথে রাখেন। আবার কখনো, কখনো সেটা সম্ভব হয়ে ওঠে না। তখন তাদের স্ত্রী সন্তানদেরকে কাছে রাখেন এবং মা-বাবা হয়তো গ্রামে থাকছেন। তো এইভাবে আ বিভিন্ন কারণে দেখা যায় যে ওই যে যৌথ পরিবার ব্যবস্থাটা, ওইটা আসলে ওই অর্থে আর ওইভাবে থাকে না। কারণ কি ওই আ সন্তান-সন্ততিদেরকে আ আর মানে যেহেতু সন্তান-সন্ততিরা যখন কর্মসংস্থানের জন্য শহরমুখী হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই তাদেরকে ওটা মেনে নিতে হয়। এজন্য এই যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে এখন একক পরিবারগুলো জায়গা করে নিচ্ছে এই জায়গাগুলোতে। এবং এটা হরহামেশা হচ্ছে। এখন বলতে গেলে আসলে গ্রামে আর ওইভাবে যৌথ পরিবার বিষয়টা আর দেখাই যায় না বলতে গেলে। এরপরে হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। আ এখন সরকার চেষ্টা করছে এই যোগাযোগ ব্যবস্থাটার উন্নয়ন, যেমন আ গতকালকেই সম্ভবত সরকার শতভাগ বিদ্যুৎ এর বাংলাদেশ ঘোষণা করছে, যে বাংলাদেশ এখন শতভাগ বিদ্যুতের দেশ। অর্থাৎ সবার বাড়িতে এখন বিদ্যুৎ। এরকম একটা কথা গতকালকে আমরা আ দেখেছি। তো এরকম বিদ্যুতের ফলশ্রুতিতে তথ্য প্রযুক্তি সহ সব সেক্টরেই কিন্তু আ আসলে ডেভেলপ হয়। কারণ কি গ্রামে যখন বিদ্যুৎ থাকে না তখন কিন্তু কোন কিছুই আর কাজ হয় না। তো যখন বিদ্যুতের মোটামুটি হয়তোবা সাস্টেইনেবিলিটি এখনো গ্রাম পর্যায়ে ওইভাবে আসেনি। আ হয়তো একটু শহরে একটু ভালো। তো এই যে বিদ্যুৎ থাকলে অন্তত এই আ গ্যাপটা কিন্তু আস্তে, আস্তে দূর হয়। যে গ্রাম থেকে শহরে। কারণ কি এখন গ্রামের মানুষও কিন্তু তার বাড়িতে হয়তোবা আ ওই বিদ্যুতের কারণে সে একটা টেলিভিশন কিনছে। সেটার দ্বারা কিন্তু সে খবরাখবর দেখতে পাচ্ছে, বা একটা বাড়িতে অন্তত একটা স্মার্টফোন থাকছে, সেটার দ্বারা সে আ মানে অন্তত বিনোদনেরও যেমন সুযোগ, বিনোদন পারপাজেই মানুষ বেশি ব্যবহার করে এখন। আবার পাশাপাশি বিভিন্ন আ খবরাখবর বা ইনফরমেশন বা সে দক্ষতা অর্জন করতে পারছে। এরকম YouTube, Facebook থেকে। তো এইভাবে দেখা যায় যে গ্রাম এবং শহরের মানুষের কাছে কিন্তু এই ইন্টারনেট থাকার কারণে তার কিন্তু তথ্য প্রযুক্তিতে বা ইনফরমেশন এর যে অ্যাক্সেস টা, সেটা সবার জন্য কিন্তু অবারিত হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে? আ মানে ওই তথ্য প্রযুক্তি খাতে যেমন উন্নয়ন ঘটছে, অ্যা একজন শিক্ষার্থী সে কিন্তু সহজেই আম একটা ভালো অ যেমন ১০ মিনিটই কেউ হয়তোবা এইচএসসি পড়ছে, পড়ার পরে সে কোচিং করতে আসতে পারছে না হয়তোবা শহরে। তার সে ক্যাপাসিটি নাই। কিন্তু সে ৳৪-৫,০০০ খরচ করে হয়তোবা ১০ মিনিট স্কুল বা অন্য কোনো প্ল্যাটফর্মের অথবা অনলাইন কোচিং এ সে ভর্তি হয়ে তার সে কিন্তু স্কিলটা বাড়িয়ে নিচ্ছে, ঝালিয়ে নিচ্ছে, যে যাতে অ্যাডমিশন টেস্টে সে ভালো করতে পারে। তো এরকম এগুলি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসছে। আবার আমরা দেখছি যে সড়ক পথে আ অনেক যোগাযোগ ব্যবস্থা ভালো হচ্ছে। আগে আমরা ছোটবেলায় দেখেছি যে পাশের বাড়ির মানে পাশের মোড়ের একটা দোকানে সেই দোকানদার কিন্তু আ কাছাকাছি কোনো বড় বাজার থেকে তিনি কিন্তু পণ্য সামগ্রী নিয়ে এসে
তার দোকানে রাখতেন। বা একটা ঔষধের দোকান কথাও যদি বলি, তিনি হয়তো বা ওরকম ভাবে বড় ওষুধের দোকান থেকে ওষুধ কিনে নিয়েছেন। কিন্তু এখন কিন্তু এই সড়ক ব্যবস্থার উন্নয়ন হওয়ার কারণে একটা কোম্পানি তার গাড়িতে করেই কিন্তু সেই দোকানে হয়তো ঔষধ পৌঁছে দিয়ে আসছে, বা অন্য যেকোনো মুদি দোকান বা যেকোনো প্রোডাক্টের ক্ষেত্রে। তো এইভাবে কিন্তু এই স গ্রামেরও উন্নয়ন হচ্ছে, এবং এর ফলে শহর গ্রামের কিন্তু গ্যাপটা কিন্তু ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। যা আমাদের জন্য অবশ্যই পজিটিভ ইমপ্যাক্ট বয়ে নিয়ে আসছে। এবার আমরা দেখি যে আসলে শহরে কি প্রভাব পড়ছে। শহরে আমাদের মতো উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোতে যে নগরায়নগুলো হচ্ছে, সেগুলো অপরিকল্পিত নগরায়ন। যার কারণে আমাদের অপরিকল্পিত নগরায়ন হওয়ার কারণে আমাদের এই শহরগুলোতে আসলে পরিকল্পনা মাফিক কোনো কিছু আসলে ওইভাবে হয়ে ওঠে না। এখানে আসলে ওইভাবে পরিকল্পনা থাকে না যে আমরা আ বর্তমানে এত সাল চলছে, ২০২২ সাল। তাহলে ২০৩০ সাল বা ২০৪০ সাল, ২০৫০ সালে আমাদের শহরগুলোতে কি পরিবর্তন আসতে পারে? আমাদের মোট লোক সংখ্যার কত পার্সেন্ট মানুষ এই শহরমুখী হবে? যেমন স্বাধীনতা পরবর্তী সময়ে সেখানে আ ধারণা করা হয়, বা সম্ভবত কোনো একটা প্রতিবেদনে আমি দেখেছি বা কোনো শুমারিতে, যে স্বাধীনতা পরবর্তী সময়ে আ মানে শহরবাসীর পরিমাণ ছিল ২০% একটু উপরে। কিন্তু এখন কিন্তু সেই পরিমাণটা বেড়ে ৪০ প্লাস হয়ে গিয়েছে। যে শতভাগ ১০০ জন মানুষের মধ্যে প্রায় ৪০% মানুষ গ্রামে, মানে সরি, শহরে বসবাস করছে। যেটা আগে অনেক কম ছিল। কিন্তু এই যে প্রবণতাটা, এইটাকে টার্গেট করে এটার প্রিভিয়াস সিচুয়েশন টা কেমন ছিল, এই আ অবস্থাটা কোন দিকে যাচ্ছে, এগুলোকে কনসিডার করে যে পরিকল্পনা অনুযায়ী আবাসিক বিষয়গুলো বা শহরের বিষয়গুলো যদি কনসিডার করে ডেভেলপ করা হয়, তাহলে অনেক সমস্যার সমাধান হয়। কিন্তু আসলে আমাদের মতো দেশগুলোতে ওইভাবে না হওয়ার কারণে আবাসিক সংকটটা একটা বড় সংকট হিসেবে আমরা দেখি। কারণ কি, আ ক্যাপাসিটির তুলনায় যখন মানুষ বেশি শহরমুখী হচ্ছে, তখন এই পর্যাপ্ত আবাসিক সুবিধা না থাকায় চরম একটা আবাসিক সংকট দেখা দেয়, বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের মানুষের মধ্যে। তখন এই এ শ্রেণীর মানুষগুলো যখন মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের আবাসিক সুবিধা না পায়, তখন তারা বাধ্য হয়ে বস্তির মতো অস্বাস্থ্যকর থাকার জায়গা তারা বেছে নেন। যার ফল এবং ওই ধরনের থাকার জায়গাগুলো ক্রমান্বয়ে বাড়ে। কারণ কি, আ বস্তিতে কিন্তু হয়তোবা নাগরিক সুযোগ সুবিধা ওইভাবে নেই বললেই চলে। হয়তোবা আ এনভায়রনমেন্ট টা অতটা মানে আ পরিষ্কার পরিচ্ছন্ন না। এলাকাটা মানে জায়গাটা স্যাঁতসেঁতে থাকে। হয়তোবা মানে ইয়া রাস্তাঘাট থেকে ঘরবাড়ির মানে মেঝেগুলো অতটা উঁচু থাকে না। এবং সেইখানে হয়তোবা একটা ওয়াশরুম অনেকগুলো পরিবারকে ব্যবহার করতে হচ্ছে। যেটা তুলনামূলকভাবে ওইভাবে স্বাস্থ্যকর আর থাকে না। হয়তো পানীয় জলের ওই পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকে না অতটা। তো এরকমভাবে একটা অস্বাস্থ্যকর থাকার পরিবেশগুলো বাড়তে থাকে। কারণ কি, মানুষ তার স্বল্প আয় দিয়ে ওই থাকার একটা জায়গা, মাথা গোঁজার ঠাঁই তারা খুঁজতে চায়। যার ফলশ্রুতিতে এরকম বস্তিতে তাদেরকে থাকতে হয়। এটা একটা নেতিবাচক প্রভাব। অপরাধ প্রবণতা বৃদ্ধি, এটা অবশ্যই অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। এখানে আমাদের মতো দেশের শহরগুলোতে সব জায়গায় অপরাধ আছে। ইউরোপ আমেরিকাতেও অপরাধ হয়। শহরেও অপরাধগুলো হচ্ছে। তো আমাদের সোসাইটিতেও আমরা এই অপরাধের পরিমাণটাও বেশি দেখতে পাই। কখনো, কখনো বলা হয় যে শহরের এই বস্তিগুলো হচ্ছে অপরাধের আঁতুড়ঘর। কারণ কি, এখানে হয়তোবা সেখানকার বাসিন্দাদের রাঘববোয়ালরা আসলে ব্যবহার করে। মানে অপরাধীদের মূল হোতা যারা, তারা এই সকল বস্তিবাসীদের, নিম্ন আয়ের মানুষদেরকে তারা ইউজ করে তারা প্রতিনিয়ত অপরাধ করে যাচ্ছে। এরা কখনো, কখনো ধরা পড়ে, কিন্তু এই রাঘববোয়ালরা আসলে ওইভাবে আ ধরা-ছোঁয়ার বাইরে থেকে যায়। তো শহরে যেহেতু ঘনবসতি হয় এবং একে অন্যকে খুব একটা চেনে না বিধায়
অপরাধীরা অনেক সময় গ্রাম থেকে শহরে চলে আসে, যে ও গ্রামে তো থাকতে পারছে না, অথবা পুলিশ আসতেছে বা সামথিং, তখন তারা বাধ্য হয়ে শহরে চলে আসে। যেমন আমরা ছোটবেলায় আমাদের গ্রামে আমাদের এক প্রতিবেশী মহিলা, উনি হচ্ছে যে বিভিন্ন এনজিও থেকে বা সমিতি থেকে তারা লোন নিয়েছিল। নিয়ে এবার ওই টাকা নিয়ে উনি আবার সুদে খাটাতো। তো এইভাবে উনি ওইভাবে শিক্ষিত না, যার ফলশ্রুতিতে ওই হিসাব কিতাবও অতটা বোঝে না, মুখে মুখে বা মনে মনে যা করছে। এইভাবে ক্রমান্বয়ে ওই একটা এনজিও থেকে লোন নিয়ে দেখা যাচ্ছে যে খাটাচ্ছে। এবার অন্য আরেকটা এনজিও থেকে লোন নিয়ে এই জায়গার টাকা শোধ করছে। আবার যেখানে ইনভেস্ট করছে তারা হয়তোবা ওইভাবে টাকা ঠিক মতো দিচ্ছে না। এরকম নানান ভাবে সে এমন ভাবে এই ঋণের জালে আবদ্ধ হয়ে গেছিল, যার ফলশ্রুতিতে একদিন সে রাত্রে তারা ওই আহ, লঞ্চে উঠে ওই গ্রাম থেকে শহরে চলে আসে। এইভাবেই তারা পালিয়ে চলে আসে। এরকম একটা সিচুয়েশন আমরা দেখেছি। ওই যে শহরে গেলে আমরা তো ভাই এরা আর খুঁজে পাবে না, তখন তো ফোন ছিল না, সেটা অনেক আগের কথা, ওই 96, 97, 98 এরকম সময়ের দিকে। তো এভাবে আমরা দেখতে পাই যে আসলে শহরের দিকে গেলে অনেক মানুষ ভাবে যে আমাকে হয়তো বা ওইভাবে গ্রামের লোক পাবে না, কিন্তু এখন ফোন হওয়ার কারণে একটু ঝামেলা কম হয়, খুঁজে পাওয়া যায় সহজে। তো এইভাবে আমরা দেখতে পাই যে অপরাধ প্রবণতাও শহরে একটু বৃদ্ধি পায় এই স্থানান্তর গমনের ফলশ্রুতিতে। এছাড়া আর কি হয়, পরিবেশ দূষণ। আমরা যখন দেখি যে মাত্রার অতিরিক্ত মানুষ আসছে, জনসংখ্যা, তখন স্বাভাবিকভাবে অনেক যানবাহন ব্যবহার করতে হচ্ছে। আর এই অতিরিক্ত যানবাহন আমাদের কি করছে, বায়ু দূষণ করছে, শব্দ দূষণ করছে, যেটার বড় আহ, সমস্যা আমরা দেখি ঢাকা শহরে। সেখানে যানজট যেমন একটা বড় সংকট, যেহেতু অধিক যানবাহন ব্যবহৃত হয়, এবং সেখান থেকে আহ, শব্দ দূষণ, বায়ু দূষণ তো হচ্ছেই। কারণ কি, অনেক পুরনো যানবাহন চলে যেগুলোর ধোঁয়া স্বাস্থ্যের জন্য ভালো না, তো মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন, যার ফলশ্রুতিতে এই সমস্যাগুলো হয়। আর ওই যে ড্রাইভারের সচেতন না হওয়ার কারণে প্রতিনিয়ত তারা হর্ন বাজিয়ে যাচ্ছেন। তো এইভাবে বায়ু দূষণ এবং শব্দ দূষণ বাড়ছে। এছাড়া আমরা দেখি যে আরেকটা বড় সংকট আমরা দেখি, নাগরিক সেবা প্রদানকারী যে সংস্থাগুলো, তাদের মধ্যে একটা সমন্বয়হীনতার কারণে প্রতিদিন প্রায় রাস্তা খোঁড়াখুড়ি চলছে। মানে এক সংস্থা হয়তোবা রাস্তা খোঁড়াখুড়ি শেষ করে, কাজ শেষ করলো, হয়তোবা বছর না যেতেই, 6 মাস না যেতে অন্য একটা সংস্থা এসে খোঁড়াখুড়ি শুরু করলো। এর ফলে কি হয়, ওই যে ধুলা বালি মোটামুটি উঠতেই থাকে মনে হয় জন্য। সেদিনও খুলনায় একটা রাস্তায় দেখলাম, মানে এত ধুলাবালি উঠতেছে মনে হলো যেন ওই কুয়াশা মধ্যে, মানে কুয়াশা পড়ছে আর কি। তো এরকম এগুলো আমাদেরকে মানে দূষণ গুলোকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। আবার নর্দমা গুলো তাদের ধারণ ক্ষমতার বেশি, আবর্জনার ভার বয়ে নিয়ে বেড়াচ্ছে। ফলে বর্ষা মৌসুম বাড়তি পানি না নিতে পেরে এই ড্রেনের দুপাশ প্লাবিত করছে। এগুলো আমরা দেখি। আবার হয়তো মানুষ শহরে বসবাস করছে, কিন্তু তার ভিতরে নাগরিক, মানে শহরের যে নাগরিক, সেই নাগরিক সুলভ আচরণ তিনি কিন্তু করছেন না। যেমন একটা উদাহরণ বলি, যে আমরা গ্রামে হয়তোবা আহ, ওই মানে জায়গা জমি অনেক বেশি থাকে, যার কারণে আসলে ওইভাবে ডাস্টবিন বা এগুলো অতটা ইয়ে করা হয় না। হয়তোবা সে ওই বাজারের তরি তরকারি কোটার পরে যে উচ্ছিষ্ট থাকে, মাছ কোটার পরে যে সেগুলো হয়তোবা মানে বাড়ির হয়তো তার এক কোণে ঘরের পিছনে হয়তোবা একটা গর্ত করে সেখানে ফেলছে। আর শহরে কিন্তু আমরা হয়তোবা ময়লা যিনি সংগ্রহ করছেন, তাকে আমরা হয়তোবা 50-60 টাকা দিলে সে ময়লাগুলো নিয়ে যাচ্ছে। কিন্তু যারা এই মানে ময়লাওয়ালাকেও টাকা না দিতে চান, তারা কি করেন, ওই 2 তলা বা 3 তলা ওই রান্নাঘরের জানালা দিয়ে সা করে ওই ময়লার পলিথিনটা রাস্তার উপরে ছেড়ে দিচ্ছেন। এর ফলে কি হচ্ছে যে ওই রাস্তাও কিন্তু চলাচলে অনুপযোগী হয়ে যাচ্ছে। যিনি ছেড়ে দিচ্ছেন তিনিও কিন্তু ওই রাস্তাটা ব্যবহার করবেন, তারপরেও তার ভিতরে এই বোধটা কাজ করছে না, যে না, এটা তো আমি অন্যকেও ক্ষতি করছি। যখন ওই ওয়েস্ট গুলো যখন পচে গলে দুর্গন্ধ ছড়াবে, তখন তো ওই রাস্তা দিয়ে চলার অনুপযোগী হয়ে যাবে। তো এরকম
এই নাগরিক মন মানসিকতাও কিন্তু অনেক সময় ডেভেলপ করে না আমাদের ভিতরে, যেগুলো মানে দূষণের মাত্রাগুলোকে বহুগুণ বাড়িয়ে দেয়। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা এগুলো থেকে উপকৃত হতে পারবে এবং এগুলো জানার মাধ্যমে তোমরা নিজেদেরকে যেমন সমৃদ্ধ করতে পারবে, ঠিক একইভাবে পরীক্ষায় ভালো নাম্বার পেতেও সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি। তো এ পর্যন্তই, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল।